দর্শক স্বাগত জানাচ্ছি 24 বয়েসে আমি আব্দুর রহমান হীরা। দেশব্যাপী নিয়ম বহির্ভূতভাবে শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হেনস্থার প্রতিবাদে আজকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শিক্ষকদের মানববন্ধন। তারা যেন সঠিক নৈতিক মূল্যবোধে গড়ে ওঠে সেটাই আমরা চাইব। ছাত্ররা যেন শিক্ষকের গায়ে হাত না তুলে তারা সঠিক ক্ষেত্রে অভিযোগ জানিয়ে যেন সেই শিক্ষকের বিচার নিশ্চিত। আমরা চাই না কোনো দুর্নীতিবাজ শিক্ষকও থাকুক, খেতে চাই না, এবং যে দুর্নীতির বিরুদ্ধে মানুষ উৎসাহ সেই দুর্নীতি যেন বাংলাদেশ থেকে বিলুপ্ত হয় এবং সবাই যেন সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে এবং সহমর্মিতা সৌহার্দ্য নিয়ে এই বাংলাদেশে আমরা বাস করতে পারি। কখনো যেন ছোটরা বয়োজ্যেষ্ঠের গায়ে হাত না তুলে, সেটাই আমার প্রত্যাশা। এবং আশা করব এই বাংলাদেশ মহিলা পরিষদ সবসময় অন্যায়ের বিপক্ষে লড়াই করেছে। প্রথম যখন ছাত্রদের উপর গুলি হয় তখন ঢাকায় মহিলা পরিষদের পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে এবং বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে সঠিক দোষীদের বিচার নিশ্চিতের দাবি জানানো হয়েছে। এখনো আমরা যে কোনো অন্যায়ের বিপক্ষে দাঁড়াই। যেমন আজকেও আমি এইখানে এসেছি মহিলা বৈশিষ্ট্যের প্রতিনিধিত্ব করতে, যেহেতু মনে করছি এটা অন্যায়। শিক্ষকের গায়ে হাত তোলাটা অন্যায়, এবং সেটা যদি ছাত্রতারা হয় তাহলে তো কথাই নেই। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা হয়তো বক্তব্যের ক্রম ঠিক রাখতে পারছি না এই মুহূর্তে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আইনজীবী অ্যাডভোকেট বিদ্যুৎ কুমার দাস বাপন। আজকের এই উপস্থিতি যারা রয়েছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা একটা কথাই বলতে চাই, আমাদের বিগত 16 বছরে অনেক জঞ্জাল জমেছে, সেই জঞ্জাল পরিষ্কার হবে এটা আমাদের আশা। কিন্তু সেই জঞ্জাল পরিষ্কার করতে গিয়ে আমরা যেন আমাদের যে আবহমান কালের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে আমরা যাতে আঘাত না করি, আমরা যাতে আমাদের পিতৃতুল্য মাতৃতুল্য শিক্ষকদের গায়ে হাত না তুলি। তারা হয়তো কেউ কেউ দলীয় রাজনীতিতে কেউ জড়িত থাকতে পারেন, দুর্নীতিগ্রস্ত থাকতে পারেন, সেটা প্রচলিত আইনে তার বিচার হবে। কিন্তু আমরা কখনোই ছাত্রদের কাছে এই আশা আমরা করব না যে তারা কোনো ট্র্যাপে পড়ে কারো উস্কানিতে শিক্ষক যারা আমাদের শিক্ষা গুরু, যারা আমাদের পিতার সমতুল্য মায়ের সমতুল্য, তাদেরকে আমরা কোনো দৃশ্যতাপূর্ণ বক্তব্য কোনো কথা কিংবা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের এই সিলেট শহরে একটা ভিডিও আমরা দেখেছি যে দুবার হাই স্কুলের এক শিক্ষকের গায়ে এক ছাত্র আঘাত করে সে নিজেকে গর্বিত মনে করছে। আমরা ধিক্কার জানাই এই ধরনের আচরণের। আমরা বলবো আপনার এই শিক্ষক যারা শিক্ষার্থী রয়েছে, আমিও এই স্কুলে লেখাপড়া করেছি, আমার তাদেরকে পেলে এখনো পায়ে হাত দিয়ে আমরা সালাম করি। আপনারা এই শিক্ষকদের উদ্দেশ্যে বলবো, যারা দলীয় রাজনীতির সঙ্গে জড়িত, যারা দুর্নীতিগ্রস্ত, তাদের বিচার আমরা চাই, কিন্তু তাদেরকে কেউ হেনস্থা করবেন না, তাদের গায়ে কেউ হাত দেবেন না। সবাইকে ধন্যবাদ। আজকের উপস্থিতি যারা শহীদ হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, আমরা দেখেছি ফেসবুক সহ অন্যান্য মিডিয়াতে আমরা দেখেছি শিক্ষকদের যারা নির্যাতন করছে সেই সংখ্যাটা খুবই সামান্য। পাশাপাশি সমাজের বৃহৎ অংশের মানুষ তারা হচ্ছে যে এই কর্মকাণ্ডের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। আজকে হয়তো এখানে সংখ্যাটা খুব একটি বেশি নয়, হয়তো যোগাযোগের কারণে আমরা বেশি সংখ্যক মানুষকে এখানে নিয়ে আসতে পারি নাই। কিন্তু আমরা জানি, আমরা যারা শিক্ষার্থী, আমরা কখনোই আমাদের শিক্ষকদের অপমান যেমন আমরা করতে পারি না, পাশাপাশি আমরা মানতেও পারি না। তাই আজকে বিবেকের কারণে আমরা এখানে দাঁড়িয়ে আছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আব্দুল করিম কিম, আহ্বায়ক সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন। এই উপস্থিতি আজকে এখানে দাঁড়ানো হয়েছে শিক্ষকদের বিরুদ্ধে সারা দেশে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, শিক্ষকদেরকে লাঞ্ছিত করা হয়েছে। শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে, ধীরে ধীরে তা নেমে এসেছে কলেজে, কলেজ থেকে স্কুল পর্যায়ে। দেশে বিপ্লব পরবর্তী অবস্থাতে যেহেতু এই বিপ্লবের সমস্ত কৃতিত্ব শিক্ষার্থীদেরকে দেয়া হয়েছে,
প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন, সিলেটের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, আমি নিজে সেই স্কুলের শিক্ষার্থী, ব্লুবার স্কুল অ্যান্ড কলেজের একাধিক শিক্ষার্থী আমার কাছে এসেছিলেন। ওনারা তাদের মধ্যে অনেকে বৈষম্য, তাদের কথা শুনেছি, শুনে তাদেরকে বলেছি যে আপনারা কি কি অভিযোগ সেগুলো লিপিবদ্ধ করেন। অভিযোগ থাকতে পারে, এবং আমি নিজেও স্কুলের গত 10 বছরে আমি কখনো যাইনি, স্কুল সম্পর্কে কোনো সুনামের কিছু আমি শুনিনি। এই অবস্থাতে তাদেরকে বলি আপনারা এগুলো সংগ্রহ করেন, কি কি অভিযোগ, সেগুলো নিয়ে আমরা জেলা প্রশাসকের কাছে যাব, আমরা সেই বিষয়গুলো তুলে ধরব। প্রয়োজনে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হবে, যদি দুর্নীতি, ভর্তি বাণিজ্য সহ বিভিন্ন অভিযোগ থাকে, দলীয়করণের বিষয় থাকে, তাহলে সেগুলো উঠে আসবে গণমাধ্যমে, এবং তার আলোকে নাগরিক আন্দোলনে, সিলেটে কখনোই কোনো নাগরিক আন্দোলনে পিছনে থাকিনি। এখানেও আপনাদের সাথে আমার নিজের স্কুল ব্লুবার্ড স্কুলের ইস্যুতে এর পূর্বেও আরো 2বার দাঁড়িয়েছি। একবার গভর্নিং বডির একজন প্রভাবশালী একজন শিক্ষকের সাথে অসদাচরণ করেছিলেন, এবং সেই গভর্নিং বডির মেম্বারকে কমিটি থেকে বাদ দিতে হয়েছিল, আমরা রাজপথে দাঁড়িয়েছিলাম বলে। সুতরাং দাঁড়াবো, তাদেরকে ফিরিয়ে দিয়ে আমি সিলেটের একাধিক গণমাধ্যম কর্মী, প্রথম সারির দৈনিক থেকে শুরু করে অনেকের সাথে কথা বলি। তাদের অনেকেই বলেন যে কিংবা এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় নিয়ে সংবাদ প্রকাশই কঠিন স্পেস, সেখানে সিলেটের একটি স্কুল নিয়ে কথা লেখা টাস্ক, তারপরে একটি চেষ্টা করব। এই অবস্থাতে আরো কিছুদিন চলে যায়। যারা এসেছিল তাদের হচ্ছে চাওয়া তারা আগামী পরের দিনই তারা স্কুলে প্রবেশ করতে চায়। তাদেরকে নিবৃত্ত করি এবং নিয়মতান্ত্রিক পন্থায় আন্দোলনের কথা বলি, কিন্তু দেখা যায় যে 1 সপ্তাহের মধ্যে কোনো সংবাদপত্রে কোনো নিউজ করা সম্ভব হয়নি, এবং তারা নিজেরাও অনেকের সাথে যোগাযোগ করেছে। এরপরেই তারা স্কুলে প্রবেশ করে এবং সেখানে প্রিন্সিপালকে পদত্যাগে বাধ্য করে, এবং সেখানে একটি ভিডিও আসে, যে ভিডিওতে দেখা যায় ক্লাস 8-এর একটি শিশু একজন শিক্ষককে আঘাত করেছে, এবং সেটা সে গর্বের সাথে করছে। সেটা আবার গণমাধ্যমও তুলে ধরেছেন। এখানে ঘটনা অনেকগুলো, এক হচ্ছে যে প্রিন্সিপালের কাছে যাওয়া, তাকে পদত্যাগে বাধ্য করা, কিন্তু কথা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে যখন আন্দোলন শুরু হয়, কলেজে যখন আন্দোলন শুরু হয়, স্কুলে যখন নেমে আসে, তখনই উচিত ছিল আমাদের বিশেষ করে শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে বলা যে জোরপূর্বক কোনো শিক্ষক বা প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল বা ভাইস চ্যান্সেলর এদের কাউকে কেউ যদি জোরপূর্বক পদত্যাগে বাধ্য করে, এই সমস্ত পদত্যাগকে গ্রহণ করা হবে না। পদত্যাগ করালেই গ্রহণ করা হবে না, সেটা তদন্ত হবে। কিন্তু এই সংক্রান্ত কোনো ধরনের বক্তব্য আসেনি। শুধু একদিন শিক্ষা উপদেষ্টার একটি বক্তব্য এসেছে যে এই সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য, কিন্তু এই ভাষায় বিরত থাকার কথা শিক্ষার্থীরা খুব একটা গুরুত্বের সাথে নেয়নি বলে ব্লুবার্ড স্কুলে ঘটেছে। এবং এর পরবর্তীতে আজকেও আমি এই মুহূর্তে ক্রস করে এসেছি সুবিধ বাজার এলাকা, আব্দুল গফফার স্কুলে নাকি বিক্ষোভ চলছে, আরো কোথায় কোথায় বিক্ষোভ চলছে, একের পর এক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ চলছে। এখন এই পরিস্থিতি এমন ভাবে তৈরি হয়েছে, শিক্ষকরা, আমরা এখনো, আমার প্রিন্সিপাল টিচার ফোন দিলে আমি তার ফোন যদি কখনো ধরি, বসায় থাকলে আমি দাঁড়িয়ে যাই। এখনো শিক্ষকদের দেখলে বাঁচলে আমরা সম্মান জানাই, কিন্তু আজকে শিক্ষার্থীদেরকে এমন অবস্থাতে নিয়ে, শিক্ষার্থীরা এমন অবস্থাতে এমন শিক্ষা পেয়েছেন, এই যে ক্লাস 8-এর যে শিশু, সে যে প্রিন্সিপাল পদত্যাগ করেছেন, তিনি 12 বছর থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, তিনি এই শিশুকেই নার্সারি থেকে তিনি পড়িয়েছেন, ক্লাস 8-এ সে এসেছে। আজকে তাকে, সে ভিডিওতে ভাইরাল হয়েছে, তারও জীবন শেষ। যে শিক্ষক অপমানিত হলেন, শিক্ষক অপমানিত হওয়া মানে তো একজন শিক্ষক অপমানিত হওয়া নয়, সমস্ত শিক্ষকরা অপমানিত হওয়া। তো আজকে আমরা যারা এই আয়োজন করেছেন, আজকে আমাদেরই আপনজনেরা যারা সবসময় প্রতিবাদ করেন ন্যায়সঙ্গত দাবিতে, আমরা এই মেসেজটা সারা বাংলাদেশে এই প্রতিবাদের মাধ্যমে পৌঁছে দিতে চাই। এনাফ ইজ এনাফ। শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা, শিক্ষা প্রতিষ্ঠানে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি বন্ধ করতে হবে।
এবং এই বিষয়ে একেবারে সুস্পষ্টভাবে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশ আসতে হবে। আমি এই কথা বললাম এবং আজকের এই কর্মসূচির সাথে আমি সংহতি জানাচ্ছি সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের পক্ষ থেকে। ধন্যবাদ। আমরা পুনরায় ক্ষমা প্রার্থী, আমরা হয়তো আন্দোলন বক্তাদের ক্রম বিন্যাস করতে ব্যর্থ হয়েছি। আমরা দেখেছি এখানে ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমরা সকলকে আজকের এই মানববন্ধনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ইমজার সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ নাবিল হোসেন। সবাইকে শুভেচ্ছা জানাই। প্রথমত আমরা দেখেছি যে বেশ কয়েকদিন ধরে এই ঘটনা ঘটেছে, কিন্তু রাজধানী সহ দেশের কোথাও সেরকম প্রতিবাদ আমাদের চোখে পড়েছে, কিন্তু এই প্রতিবাদটুকু হওয়ার প্রয়োজন ছিল। তার মূল যে কারণ সেটি হচ্ছে আমরা দেখেছি যে গত 15 বছরে দেশের বিভিন্ন বিভাগের মতো দেশের শিক্ষা ব্যবস্থাকেও দলীয়করণ করা হয়েছিল। শিক্ষকদের মধ্যে দলীয়করণের নানা উদাহরণ আমরা পেয়েছি। অনেকেই আমাদের কাছে মনে হয়েছে তারা আসলে শিক্ষক না, তারা রাজনৈতিক নেতা। সেই ভুলগুলো শিক্ষকদের ছিল, সেটি আমাদের চোখে পরিলক্ষিত হয়েছে। আমরা গণমাধ্যম কর্মী, আমাদের চোখে আরো বেশি পরিলক্ষিত হয়েছে। কিন্তু যদি কোনো শিক্ষক কোনোভাবে কোনো ধরনের ঘটনায় দায়ী থাকেন, তিনি দুর্নীতি সহ দলীয়করণের কোনো কাজে যুক্ত থাকেন, তার বিচার আমরা দাবি করি। কিন্তু শিক্ষার্থীরা গিয়ে শিক্ষককে হেনস্থা করে তাকে পদত্যাগ করাতে হবে, এই ধরনের সংস্কৃতি, এই ধরনের ঘটনা আমরা বাংলাদেশে মেনে নিতে পারি না। যেই শিক্ষকের শিক্ষায় আজকে আমরা এখানে কথা বলার যোগ্যতা অর্জন করেছি, আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আমরা স্কুলে পড়াশোনা করছি, সেই পিতার সমান মাতার সমান শিক্ষককে আমি কারো কলারে ধরে, আমি কারো শাড়িতে ধরে তাকে পদত্যাগ করাবো, জোর করে পদত্যাগ করাবো, সেই অধিকারও আমার যেমন নাই, সেই নৈতিকতাও আমার আসলে নাই। যারা এটি করছেন আমরা বিশ্বাস করি, আমার যেটি মনে হচ্ছে শুধুমাত্র শিক্ষার্থীদের মধ্য দিয়ে এই কাজটি করা সম্ভব নয়। এখানে নিশ্চয়ই কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ ইন্ধন দিতে পারেন। আমার দাবি থাকবে শিক্ষকদের লাঞ্ছনার ক্ষেত্রে যারা পেছন থেকে নানাভাবে উস্কানি দিয়েছেন তাদের যাতেও বিচারের আওতায় আনা হয়। কারণ আমরা 15 বছরের বিচারহীনতার সংস্কৃতির মধ্য থেকে উঠে এসেছি একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য। আইন আমরা নিজের হাতে তুলে নেব। যে আইন বিচারহীনতার সংস্কৃতিকে আমরা বাদ দিতে চেয়েছি, সেই বিচারহীনতার সংস্কৃতি আমরা নিজেদের মধ্যে তৈরি করব না। তাই আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশ হবে বিচারের বাংলাদেশ। প্রত্যেক নাগরিক, সে খুনি পর্যন্ত হোক, প্রত্যেকেই তার যে ন্যায় বিচার সেটুকু তারা পাবে। তাই আরেকটি দাবি করতে চাই, যারা এই কয়েকদিনের ঘটনায় গণপদত্যাগ করতে বাধ্য হয়েছেন তাদের যাতে পুনরায় বহাল করা হয় এবং তাদের যে ত্রুটিগুলো, তাদের যে আসলে দুর্নীতি করে থাকুন, তারা নানাভাবে যদি অন্যায় করে থাকেন, সেই অন্যায়ের বিচার স্ব প্রতিষ্ঠান যারা আছেন, যারা কর্মকর্তা আছেন, তারা যাতে করেন, সেই দাবিটুকু আমার থাকবে। এবং যারা এখানে দাঁড়িয়েছেন তাদেরকে বলবো, এই গণ অভ্যুত্থানের পর আসলেই কিছু স্বাভাবিক কিছু ধরনের আসলে অসঙ্গতি আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে এই শিক্ষক নির্যাতনের পাশাপাশি আরেকটি অসঙ্গতি হচ্ছে যে গণমামলা। আমাদের সিলেটের সহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর যারা কোনোভাবে ঘটনায় জড়িত নয় তাদেরকেও নানাভাবে মামলায় আসলে দেখানো হচ্ছে, মামলা তাদের আসামি করা হচ্ছে। আমরা আজকে যারা এখানে দাঁড়িয়েছেন তাদের প্রতি আমরা আশা রাখবো যে এই যে মিথ্যা মামলায় নানাভাবে হয়রানি করা হচ্ছে বিশেষ করে সাংবাদিকদের, সেই জন্য যাতে তারা দাঁড়ান এবং
এই মিথ্যা মামলার বিরুদ্ধে যাতে তাদেরকে আমরা পাই সেই আশাটুকু আমাদের থাকবে। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন কারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেটের আহ্বায়ক নাজিবুল ইসলাম রানা। সম্মানিত সিলেটবাসী, আপনারা যে ইতিমধ্যে জানেন যে সারা দেশে 5ই আগস্টের পরে রাজনৈতিক যে সংকটের মধ্য দিয়ে আমাদের দেশ অতিবাহিত হচ্ছে, এই সংকটে আমরা নতুন একটি সংকট আমাদের সামনে উপস্থিত হয়েছে। সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের যে শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী আছেন তাদের অনেককে জোর করে পদত্যাগে বাধ্য করা হচ্ছে। এটি অত্যন্ত নিন্দনীয়, এটি বেআইনি এবং এই সন্ন্যাসী মহলের সেই দ্বন্দ্বের ফলেই একদল শিক্ষার্থীকে দিয়ে তারা এইসব ঘটনা ঘটানোর চেষ্টা করছে। এইসব ছাত্রান্বেষী মহল এইসব শিক্ষা প্রতিষ্ঠানের অত্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্বাভাবিকভাবে পরিচালিত হওয়ার পেছনে তারা এটি বিরোধী মত প্রকাশ করে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে স্বাভাবিকভাবে পরিচালিত হতে না পারে সেজন্য তারা এই চক্রান্তের লিপিবদ্ধ আছে। তা আমরা আমাদের পক্ষ থেকে এটি বলতে চাই এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই পর্যন্ত সরকারের যে ভূমিকা, বর্তমান যে সরকার, সেই সরকারের ভূমিকাটাও একটু রহস্যজনক। আমাদের শিক্ষা উপদেষ্টা শুধু যদি একটি ঘোষণা দিতেন যে যাদেরকে এই প্রক্রিয়ায় অব্যাহতি দেওয়া হবে অথবা পদত্যাগ করাতে বাধ্য করা হবে, তাদের কোনো পদত্যাগপত্র মন্ত্রণালয় থেকে গ্রহণযোগ্য হবে না। শুধু এই ঘোষণাটি দিলেই এই যে যারা চক্রান্ত করছে এই চক্রান্তগুলো কিন্তু অনেকাংশে কমে আসতো এবং বন্ধ হয়ে যেত। কিন্তু মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের শিক্ষা উপদেষ্টাও এই ধরনের কোনো ঘোষণা দেন নাই। সেই কারণে আমি মনে করি যে আমরাও মনে করি যে এই ঘোষণাটি অবিলম্বে দেওয়া এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে উন্নতি হয় সেই জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য যারা সরকারের নির্দেশক আছেন এখন বর্তমানে তারা দ্রুত এটি পদক্ষেপ নেবেন, সকলের মধ্যে আস্থা ফিরিয়ে আনবেন। এই আস্থার ফলশ্রুতিতে এই বিষয়গুলো আগামী দিনে যাতে না ঘটে সেই ব্যাপারে সবাইকে প্রগত নিয়ে এই চক্রান্ত রুখে দাঁড়াবো। এটি সংস্কারের যাচ্ছে, সেই সংস্কারের বিষয়গুলো আরো সুনির্দিষ্ট হবে এবং এইসব যত চক্রান্ত আছে আমরা ছাত্র জনতা এবং যারা অভিভাবক আছেন সবাইকে নিয়ে আমরা এগুলো মোকাবেলা করবো, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই। সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে আমাদের মধ্যে এসে এটি শুধু সাংবাদিক না, এটি শুধু যে কোনো পেশার ক্ষেত্রেই নিপীড়ন আমরা আসলে চাই না। আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি, আমরা যে পরিবর্তিত বাংলাদেশের কথা বলছি, শিক্ষক বলি, যে কোনো পেশার মানুষই বলি, অপরাধ থাকতে পারে, বেআইনি কাজ করতেই পারেন, আইন হাতে তুলে নিতেই পারেন। আমরা সমাজের শিক্ষকরা, আমি বলছি না যে তারা দোয়া তুলসী পাতা, কিন্তু আমি বলছি যে শিক্ষকের শাস্তির বিধান শাস্তি যদি আমরা ছাত্রদের হাতে তুলে দিই, আমরা যদি আমাদের মা বাবার বিচারের দায়িত্ব যদি আমরা নিয়ে নিই, তাহলে সেটি সমাজে একটি ভুল মেসেজ যায় এবং এতে করে অন্যান্য যারা অপরাধীরা আছে তারাও কিন্তু সেখানে প্রশ্রয় পায়। আমরা বলছি যে অপরাধ করলে আইনের মাধ্যমে তার বিচার হবে, আইনের মাধ্যমে শাস্তি হবে। আমরা অপদস্থ করি, অপমান করি, আমরা কোনো অন্যায়ের কিন্তু সমাধান করতে পারবো না। আমি একটু আগে বক্তব্য যিনি রেখেছেন তার সাথে একমত বলবো যে মাননীয় শিক্ষা উপদেষ্টা আছেন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান তিনি নিজেও একজন শিক্ষক এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের 3 থেকে 4 জন শিক্ষক, বলবো না শুধু বরেণ্য শিক্ষক আছেন যারা তাদের সারা জীবন শিক্ষার্থীদের মাঝে ব্যয় করেছেন। এই সময়ের বার্তাটিকে অনুধাবন করে তারা যথাযথ ব্যবস্থা নেবেন এবং আমরা সবাই মিলে, ছাত্র শিক্ষক মিলে আমরা যে সুন্দর বাংলাদেশের আমরা স্বপ্ন দেখছি, সেই স্বপ্নটি যেন আমাদের পূরণ হয় এবং এই রকমের নিপীড়ন, এই রকমের নির্যাতন এগুলো যেন বন্ধ হয়। আমি আজকের এই সমাবেশ থেকে সেই দাবিটুকু জানাচ্ছি। আজকের এই মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন সকলকে
আবারও আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, সমাবেশে আমরা একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমরা বলতে চাই, গত 17 বছর যাবৎ একটি স্বৈরাচারী সরকার যে সকল অন্যায় করেছে সেগুলো আমরা পুনরাবৃত্তি চাই না। আমরা যারা লড়াই করেছিলাম, আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একটি সুন্দর স্বপ্ন নিয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিলাম, আমরা আজকে আবার দেশে কোন প্রকার অন্যায়কে আমরা প্রশ্রয় দিতে চাই না। আমরা বলতে চাই, আজকে শিক্ষকদের মুখোমুখি যে সকল শিক্ষার্থীদেরকে দাঁড় করানো হচ্ছে, আমরা মনে করি শিক্ষার্থীরা স্বপ্রণোদিতভাবে দাঁড়ায় নাই, তাদেরকে অন্ধকারের কোন শক্তি তাদেরকে শিক্ষকদের মুখোমুখি দাঁড় করিয়েছে। আমরা দাবি করছি, যদি কোন শিক্ষক অপরাধের সাথে জড়িত থাকে তাইলে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, কিন্তু কোনোভাবে শিক্ষকদেরকে ছাত্রদের মুখোমুখি করা যাবে না। আমরা সমাবেশের এই পর্যায়ে আজকের যৌথ মানববন্ধনের শেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি, সিলেটের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মনির হেলাল। বাংলাদেশে চলমান যে শিক্ষকদের বিরুদ্ধে যে নিপীড়ন নির্যাতন চলছে তার বিরুদ্ধে আজকে এই মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আজকের এই যে বক্তব্য, যারা এ পর্যন্ত বক্তব্য দিয়েছেন সকলের বক্তব্যের প্রতি সংহতি প্রকাশ করছি, একমত পোষণ করছি বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি সিলেট জেলার পক্ষ থেকে। বন্ধুগণ, আমরা একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। এই পরিবর্তনের কাণ্ডারি কারা ছিল? আজকে যাদেরকে আমরা দোষারোপ করছি যে তারা শিক্ষকদের উপর হাত তুলছে, শিক্ষকদেরকে নাজেহাল করছে, তারা কিন্তু বাংলাদেশের যে একটা জগদ্দল পাথর দেশিবাদী শাসন চেপে বসেছিল, সেই শাসনের বিরুদ্ধে কিন্তু আঙ্গুল তুলেছিল প্রথম তারাই। আজকে তারা বিপদগামী হয়েছে, হয়তো আপাত দৃষ্টিতে হয়তো নানান জনের বক্তব্য থেকে এসেছে যে পেছনে হয়তো অন্য ষড়যন্ত্র আছে। তো আমি যেটা বলতে চাই, এই যে জুলাই অভ্যুত্থান, আগস্ট অভ্যুত্থান আমরা বলছি, যেটি শুরু করেছিল মূলত বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলে, যে বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলে কিন্তু ৭১ মুক্তিযুদ্ধ হয়েছিল, আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে আমরা সেই বৈষম্য মুক্ত রাষ্ট্র, বৈষম্য মুক্ত সমাজ আমরা এখনো গঠন করতে পারিনি। সেই ছাত্রদের আহ্বানে একজন অভিভাবক হিসাবে আমি সেই আন্দোলনে যুক্ত হয়েছিলাম। আজকে আবার যখন আমাদের শিক্ষকদের উপর, আমাদের পিতৃতুল্য মাতৃতুল্য শিক্ষকদের উপর নিপীড়ন নেমে এসছে, আবার আমরা সেই সময় আবার আমরা অভিভাবক হিসাবে আজকে আমরা আবার পথে নেমেছি। আমি আমার ছাত্র বন্ধুদেরকে বলতে চাই যে সকলকে বুঝতে হবে যে আমরা একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। আজকে ছাত্ররা যে অর্জনটি তারা সূচনা করেছে তা কিন্তু শেষ হয়নি। সেই পরিবর্তনকে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, একটি বৈষম্যমূলক রাষ্ট্র, একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি সুন্দর সমাজ আমরা বিনির্মাণ করব। সেই বিনির্মাণের এক একজন সৈনিক হিসাবে আমাদেরকে কিন্তু পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। আমাদের কাজ কিন্তু এখনো শেষ হয়নি, আমাদের কাজ চলমান রয়েছে। আপনারা সকলেই জানেন কি আকাঙ্ক্ষা নিয়ে মানুষ নেমেছিল, ছাত্ররা নেমেছিল এই স্বৈরাচারী দুঃশাসনের বিরুদ্ধে। আমরা চেয়েছিলাম, ছাত্ররা চেয়েছিল যে দুঃশাসন আছে, যে গণতন্ত্রহীনতা আছে, আমাদের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের প্রশাসনকে ধ্বংস করে দেওয়া হয়েছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তার বিপরীতে আমরা একটি সুস্থ একটি সমাজ, সুস্থ একটি প্রশাসন,
সুস্থ একটি শিক্ষা ব্যবস্থা আমরা প্রবর্তন করব। এখন যদি আমরা আমাদের কর্মকাণ্ড দিয়ে যদি আমরা নিজেরাই বিতর্কিত হয়ে যাই, তাহলে তো আর দুঃখের সীমা থাকে না। তাই আমি আমার ছাত্র বন্ধুদেরকে অনুরোধ করব, তোমাদের কাজ কিন্তু সুশৃঙ্খল ভাবে পাহারাদারের ভূমিকা নিতে হবে। কখনোই আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই, সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। আমরা যেভাবে তোমাদের পাশে এসে দাঁড়িয়েছিলাম, আমরা কিন্তু অভিভাবক হিসাবে তোমাদের পাশে হয়তো আমরা সঠিক দিক নির্দেশনা দিতে পারিনি, আমরা হয়তো অভিভাবক হিসেবে ব্যর্থ হয়েছি, আমি সন্তান হিসাবে আমরা ব্যর্থ হয়েছি, অভিভাবক হিসাবে ব্যর্থ হয়েছি। ঠিক তেমনি ভাবে আমি বলবো রাষ্ট্রের যে অভিভাবক আছে তারাও ব্যর্থ হয়েছেন। এখানে অনেকেই বলে গেছেন যে তারা যদি সুস্পষ্ট ভাবে সেই বক্তব্যটা যদি তারা প্রথম থেকেই দিয়ে দিতেন যে কোনোভাবেই শিক্ষকদেরকে নাজেহাল করা যাবে না, কোনোভাবে আইন হাতে তুলে নেওয়া যাবে না, তাহলে হয়তো এমনটি ঘটত না। আমি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাবো, যে সরকারটি আমাদের, যে সরকারটি ছাত্রদের, সেই সরকারের প্রতি আমরা আহ্বান জানাবো, আপনারা সুস্পষ্টভাবে তাদেরকে সেই বার্তা দিন যাতে এরকম ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে। আমি বলতে চাই ছাত্রদেরকে সেই সূত্রে, তোমাদের কাজ হবে গঠনমূলক কাজ। তোমরা একটা কাজ করতে পারো যে শুধু শিক্ষকরা দুর্নীতি করেছেন, দলীয় লেজুর বৃত্তি করেছেন, সেটা না। আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিগুলো তোমরা খুঁজে বের করো, সেই দুর্নীতিগুলোকে লিপিবদ্ধ করো, সেই দুর্নীতি, সেই অব্যবস্থাপনাগুলোকে তোমরা চিহ্নিত করে তোমরা সরকারের নজরে নিয়ে আসবার ব্যবস্থা করো। তাহলে সেটা হবে গঠনমূলক কাজ। কোনোভাবেই প্রশাসনের কাউকে নাজেহাল করে নয়, শিক্ষক কাউকে নাজেহাল করে নয়, আইনের কাস্টডিতে যারা গিয়েছেন তাদেরকে নাজেহাল করে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত সমাজ বিনির্মাণ করতে পারবো না। আমরা চেয়েছি একটি সুন্দর সমাজ হবে, রাষ্ট্র হবে। আমরা যদি আবার সেই আওয়ামী দুঃশাসনের মতো যদি আমরা প্রতিহিংসার রাজনীতি যদি আমরা করতে চাই, তাহলে কিন্তু সেই একই কথা, সেই একই চিত্তে কিন্তু আমরা আবদ্ধ হয়ে থাকলাম। প্রতিহিংসার রাজনীতি করা যাবে না রে ভাই। আমরা সুন্দর একটা সমাজ চাই, সুন্দর একটা রাষ্ট্র চাই। আমরা ছাত্ররা যে সেই আওয়াজটি তুলেছিল, কিন্তু রাষ্ট্রের সংস্কার করতে হবে। যে যে জায়গায় অসুখ আছে সেই অসুখগুলোকে ছাড়িয়ে তুলতে হবে। আমরা আগামী বাংলাদেশ চাই, একটি সুন্দর বাংলাদেশ চাই। তাই আমি বলবো সেই প্রতিহিংসা নয়, আমরা জানালে যে দুর্নীতি করেছেন আমরা করতে পারি যদি আমরা সুশৃঙ্খল, তাহলে আমরা নানান ভাবে কিন্তু আমরা আমাদের সরকারের নজরে নিয়ে আসতে পারি। কিন্তু কোনোভাবেই আইনকে নিজের হাতে তুলে নিয়ে যা ইচ্ছা তা আমরা করতে পারি না। এটা স্বেচ্ছাচারিতা, এটা পুরনো সরকারের কিন্তু পুনরাবৃত্তি হয়। সুতরাং আমি বলবো যে ছাত্ররা যেভাবে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান সংগঠিত করেছিল একটি সুচিন্তিত লক্ষ্যকে সামনে রেখে সুশৃঙ্খল ভাবে, ঠিক তেমনি ভাবে ছাত্ররা এখন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তারা পাহারাদারের ভূমিকা পালন করবে। তারা তাদের মেধা, বিবেক, মানবিক বোধ দিয়ে তারা মানুষের পাশে দাঁড়াবে, এই সরকারকে সহযোগিতা করবে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, শিক্ষক, শিক্ষার্থী, বিশেষ করে অনেক শিক্ষার্থী উপস্থিত হয়েছেন এবং যারা অভিভাবক শিক্ষক আছেন, তাদেরকেও বলবো এই মেসেজগুলো আমাদের পরিবারের মাধ্যমে, সমাজের মাধ্যমে কিন্তু আমাদের ছড়িয়ে দিতে হবে। আমরা কিন্তু মানবিক মূল্যবোধ সম্পন্ন একটা, নৈতিক মূল্যবোধ সম্পন্ন একটা সমাজ চাই। সেই মেসেজগুলো আমরা আমাদের নানানভাবে আমাদের শিক্ষার্থীদের কাছে, আমাদের নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই মানববন্ধন সমাপ্তি ঘোষণা করছি। অসংখ্য ধন্যবাদ।